জয় হিন্দ। আজ আমরা প্রভাতী গণিত অনুশীলন বই থেকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ দ্বারা পরিচালিত বৃত্তি পরীক্ষার গণিত প্রশ্নের সমাধান করব। অলরেডি আমরা 2024 সালের প্রশ্নটির সমাধান দিয়েছি দুটো ক্লাসে, তোমরা ক্লাসটা দেখবে। আজ আমরা 2023 সালের ক্লাসটির সমাধান দেখব। অলরেডি 2023 সালের দুটো ক্লাস দিয়েছি আমি, কারণ ক্লাসগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আমি ছোটো করে দুটো ক্লাস দিয়েছি। আজ আমরা ক্লাসটার বাকি অংশ দেখব। তো দেখো এখানে 5 দাগে কী আছে, চলো শুরু করি। এখানে দেখো, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 8 নাম্বার করে 4টা 32। তো আমরা সব প্রশ্নগুলোর উত্তর দেবো, কোনো সমস্যা না। দেখো কী লেখা আছে, সানিয়া, সুপ্তি ও দেবেশ তিনজনের খুব বন্ধুত্ব। সানিয়া সুপ্তির থেকে 8 মাসের বড়, আবার দেবেশ সুপ্তির থেকে 6 মাসের ছোট। সুপ্তির বয়স 10 বছর 5 মাস হলে সানিয়া, দেবেশ ও এদের বয়স কত হিসাব করতে হবে। তাহলে দেখো খুব সহজ অঙ্ক, কোনো কঠিন কিছু না। আমরা শুধু প্রতিটা পার্ট আলাদা করে নেবো, ঠিক আছে। ধরো এখানে লিখি আমি সানিয়া, আমি লিখছি, পরে আমি নিচে ভালো করে, তোমরা কিন্তু লিখবে প্রত্যেকে, ঠিক আছে। সানিয়ার বয়স এত, দেবের বয়স এত, সানিয়া এর থেকে এত বড়, দেবেশের থেকে এত ছোট, প্রত্যেকটা পার্ট পার্ট লিখবে কিন্তু, কারণ অনেক বড় প্রশ্ন তো লিখবে। আমি তোমাদের বোঝাচ্ছি সহজে করে। দেখো সানিয়া, আর কি আছে, সুপ্তি, আর কি দেবেশ, তাই না? 3 বন্ধু, তাই তো, সানিয়া, সুপ্তি আর দেবেশ। এবার দেখো কি বলেছে, সানিয়া সুপ্তির থেকে 8 মাসের বড়। তাহলে সানিয়া বড় কার থেকে? সুপ্তির থেকে না? তাহলে সুপ্তির যা বয়স, সুপ্তির বয়স যদি এক্স হয়, হ্যাঁ, সানিয়ার বয়স কত? এক্স প্লাস আরও 8 মাস, তাই না? এর যা বয়স তার থেকে আরও 8 মাস বেড়ে যাবে সানিয়ার। আবার কি বলেছে দেখো, আবার দেবেশ সুপ্তির থেকে 6 মাসের ছোট। আবার দেবেশ কি বল, দেবেশকে সুপ্তির থেকে 6 মাসের ছোট না? তাহলে সুপ্তির যা বয়স তার থেকে 6 মাসের ছোট আমি করে দিলাম, ঠিক আছে। এই আমার দেয়া আছে। এবার সুপ্তির বয়স দেয়া আছে 10 বছর 5 মাস। তাহলে সুপ্তির বয়স কত? 10 বছর 5 মাস, তাই না? 5 মাস। তাহলে তিনজনের বয়স কত এবার আমরা বের করে নেবো। দেখো ভালো করে দেখো। এবার দেখো, এই সুপ্তির বয়স কত বলা ছিল? 10 বছর 5 মাস। তাহলে সানিয়ার বয়স কত হবে? তাহলে লিখতে হবে সানিয়ার বয়স, সানিয়ার বয়স কত? নিশ্চয়ই এর থেকে 8 মাস বেশি হবে, তাই না? তাহলে 10 বছর 10 বছর 5 মাস, তাই না? এর সঙ্গে কী হবে? আরও 8 মাস যোগ হবে, তাই না? তাহলে আমরা সানিয়ার বয়স পেয়ে যাব। তোমরা লিখবে যে সানিয়ার বয়স 10 বছর 5 মাস। এখন সুপ্তি লিখবে যে সুপ্তির বয়স 10 বছর 5 মাস, তাহলে সানিয়ার বয়স হবে আরও 8 মাস বেশি। সুতরাং এবার এরকম যোগ করবে, যোগ করে লিখবে এরকম, ঠিক আছে। 8 5 13, 13 মাস, আর এখানে কত? এখানে 10 বছর হলো। এইবার দেখো, আমরা যে আগের ক্লাসগুলোতে শিখেছি যে মাসের ঘরে 11 মাসের বেশি রাখা যায় না। যখনই মাসটা 12 মাস হবে, 12 মাসে 1 বছর হয়ে বছরের ঘরে কনভার্ট হয়ে যাবে। তাহলে এখানে তো আর 13 মাস রাখা যাবে না। কি করবো এখানে? 12 মাস প্লাস 1 মাস, তাই না? 12 মাস প্লাস 1 মাস করব। তাহলে কি হবে? এই 12 মাসটা কনভার্ট হয়ে এখানে কি হবে? 1 বছর হয়ে যাবে। তাহলে কত হচ্ছে সানিয়ার বয়স? এখানে আমার 10 এর একে 11 বছর, তাই না? আর এদিকে 1 মাস। তাহলে আমার এই সানিয়ার বয়স কত পেলাম আমরা? 11 বছর 1 মাস, তাই না? এইবার দেখো সানিয়ার বয়স পেয়েছি। এবার দেবেশের বয়স, দেবেশের বয়স কি বলেছে? এই সুপ্তির যা বয়স তার থেকে আবার 6 মাসের কম। তাহলে সুপ্তির বয়স 10 বছর 5 মাস, তাহলে এর থেকে 6 মাস কম হবে। তাহলে নিচে লেখো সুপ্তির বয়স। তাহলে দেখো দেবেশের বয়স কত হবে? 10 বছর 5 মাস থেকে 10 বছর 10 বছর 5 মাস থেকে আরও কী হবে? 6 মাস কম হবে না? তাহলে দেখো, এই যে দেবেশের বয়স কত হবে? এই সুপ্তির বয়স 10 বছর 5 মাস, তার থেকে নিশ্চয়ই 6 মাস কম হবে। এবার আমি 6 মাস বাদ দিয়ে দিই। এবার দেখো এখানে কি আমি 5 থেকে কি 6 বিয়োগ করতে পারবো? পারবো না। তখন কি করব? এখান থেকে আমি 1 বছর এখানে আমি ধার নেব, ঠিক আছে। এখান থেকে আমি 1 বছর ধার নিয়ে এই বছরটাকে মাসে কনভার্ট করে দেবো। তাহলে এইখানে 1 বছর এখানে আসলে কত হবে? এখানে 12 মাস হবে, তাই না? 12 মাস হবে। কিন্তু এখানে কত থাকবে তখন? তখন থাকবে আমার 9, কারণ এখান থেকে 1 বছর আমি মাসে নিয়েছি। তাহলে এখানে কত মাস এখন? 12 আর 5 17 মাস, তাই না? 12 আর 5 17 মাস। এবার দেখো 17 মাস থেকে 6 বিয়োগ করা যায়? হ্যাঁ, বিয়োগ করা যায়। 17 থেকে 6 গেলে কত থাকবে? 11। তাহলে 11 মাস, তাই না? আর এখানে কি আছে? 9 9। তাহলে 9 বছর 11 মাস
এই দেবেশের বয়স। বোঝা গেল? তাহলে আমরা কি করে করলাম, প্রথমে আমরা সুপ্তির বয়সটা বার করলাম, তারপরে এখান থেকে দেবেশের বয়সটা সুপ্তি থেকে 8 মাস যোগ করলাম, পেয়ে গেলাম সানিয়ার বয়স। আবার সুপ্তির বয়স থেকে 6 মাস বিয়োগ করলাম, পেয়ে গেলাম দেবেশের বয়স। তাহলে উত্তর লিখবে যে সানিয়া এবং দেবেশের বয়স যথাক্রমে 11 বছর 1 মাস এবং 9 বছর 11 মাস। বোঝা গেল? তারপরে দেখো পরের অঙ্কটা কি আছে। এখানে দেখো একটি বাগানে 40টি আপেল গাছ আছে, প্রত্যেকটি গাছে 580টি করে আপেল ধরে। তাহলে দেখো 40টা গাছে, কিন্তু প্রত্যেকটা গাছে 580টি আপেল ধরে। তাহলে বাগানে মোট কত আপেল ধরবে? আমরা কি করব, আমরা জানি যে একটি গাছে যদি এতটি আপেল ধরে, এতটি গাছে কী করে পাবো আমি, যদি একটি গাছে 5টি আম, 10টি গাছে কটা আম হবে, 5 গুণ 10 গুণ করতে হবে। তাহলে 40টি গাছে মোট আপেলের সংখ্যা কত, আমি কি করব, 580কে আমি 40 গুণ করব। এবার কি বলছে, বাগানে মোট কতগুলি আপেল আছে, ওই আপেলগুলি একটি পেটিতে 80টি করে আপেল ধরে এমন কতগুলি পেটির প্রয়োজন। তাহলে কি করব, আমি এই যে গুণফল হবে সেটাকে আমি 80তে ভাগ করে দেবো। তাহলে দেখো আমি ভাগ করি এখানে। তাহলে দেখো বাগানে মোট আপেল কত, 580-র সঙ্গে আমি 40 গুণ করব। এবার দেখো আমরা কি জানি, শূন্যর সঙ্গে কোনো সংখ্যা গুণ করা মানে কি, সংখ্যার শেষে শূন্য বসে যায়। শূন্য দিয়ে ধরো মনে করো 5 গুণ 100, তার মানে কি 5 গুণ 100 500 না? তার মানে এই 5-এর সঙ্গে আমি 1 গুণ করলাম আর দুটো শূন্য আমি বসিয়ে দিলাম, তাই হয়। তাহলে এই সংখ্যার সঙ্গে কী করবো, আমি এই শূন্যটা গুণ করার দরকার নেই আমার। আমি কী করবো, এই 58-র সঙ্গে 4 গুণ করব, পরে একটা শূন্য বসিয়ে দেবো আমি, ঠিক আছে? তাহলে দেখো 4 × 32 = 2, হাতে আমার 3, 4 × 5 = 20 আর 3 = 23। তাহলে এই হলো, এর সঙ্গে দুটো শূন্য বসে গেল। তাহলে বাগানে মোট এতগুলি আপেল ফলেছে। এবার দেখো কি বলেছে, এই আপেলগুলো পেটিতে রাখবে, একটি পেটিতে 80টি করে আপেল ধরে। তাহলে মোট কতগুলো পেটির প্রয়োজন? তাহলে 80 দিয়ে আমি এটাকে ভাগ করব। আমি এখানেও দেখো সেই একই রকম বিষয়। এবার দেখো 80 দিয়ে আমি এই এখানে দুটো ঘর, এখানেও দুটো ঘর নেব, আমি নিয়ে ভাগ করার চেষ্টা করব। ভাগ যাবে না, কারণ 23 ছোট, 80 বড়। তাহলে কি করব, আমি এখানে 3টে ঘর নেব, 3টে ঘরের মধ্যে দেখি 80 কবার যায়। তাহলে এখানে 8টা ঘর বাদ দিই, এখানেও 8টা ঘর বাদ দিই। এবার 8 দেখি 23-এর মধ্যে কবার যায়, 8 × 8, 8 × 2 = 16, 3 × 8 = 24। তাহলে 3 × 8 = 24, বেশি হয়ে যাবে। তাহলে কি করব, 8 × 2 = 16, 16 সঙ্গে একটা শূন্য বসে গেল। এবার বিয়োগ করি আমি, 2 থেকে 0 গেলে 2, এবার 3 থেকে তো 6 বাদ যাবে না, 13 থেকে 6 গেলে 7, এখানে আর কিছু থাকবে না, মিলগুলো শূন্য, কী হবে এখানে শূন্য হবে। এবার দেখো এখানে আমি দেখব যে এবার এই 80 720-র মধ্যে কবার যায়, কিন্তু 80 নামতে পারি না। আমি কী করবো, একটি ঘর বাদ দেবো এখানে, একটি ঘর বাদ দেবো এখানে। এবার দেখবো যে 8 72-এর মধ্যে কবার যায়। তাহলে 8 × 8, 8 × 2 = 16, 3 × 8 = 24, 4 × 8 = 32, 5 × 8 = 40, 6 × 8 = 48, 7 × 8 = 56, 8 × 8 = 64, 8 নং 72, 9 বার যাবে, 9 বার 8 নং 72, 720। তাহলে মিলে গেল না, মিলে গেল শূন্য। এবার দেখো এই শূন্য আছে না, এই শূন্যটা এখানে বসবে। তাহলে 80 এই শূন্যর মধ্যে কবার যাবে, 0 বার যাবে, 80 শূন্যই 0। তাহলে আমার উত্তর শেষ। তাহলে আমার 290টি, তাহলে আমার 290টি পেটি আমার প্রয়োজন। বোঝা গেল? তাহলে আমাদের কতগুলি পেটির প্রয়োজন, 290টি পেটির প্রয়োজন। তোমরা ক্লাসগুলো রেগুলার পাওয়ার জন্য একটি কাজ করবে। আমরা 2000 বৃত্তি পরীক্ষা 2024 সালের সমাধান আমরা দিয়েছি। এরপরে আমরা 23 সালের সমাধান চলছে। এরপরে 19, 18, 17, 16, 15, 14 এবং এছাড়াও অনেকগুলো প্র্যাকটিস সেট আছে, সেগুলো আমরা এই চ্যানেলে দিয়ে দেবো। তোমরা ক্লাসগুলো মন দিয়ে দেখবে, তাহলে দেখবে যে বৃত্তি পরীক্ষার কোনো অঙ্কই তোমাদের কাছে কঠিন মনে হচ্ছে না। তো যাই হোক, দেখো পরের অঙ্কটা কী আছে। এটা দেখো গদাকে কী আছে, যে 32 এবং 24 এর উৎপাদকগুলি লেখো। সাধারণ উৎপাদক কী কী? প্রথমে করতে হবে কি, 32 এবং 24 উৎপাদক লিখতে হবে। তারপরে সাধারণ উৎপাদক কী আছে, সাধারণ উৎপাদকগুলির মধ্যে সবচেয়ে বড়টির মান কত। তাহলে আমাদের প্রথমে এক কাজ করি, প্রথমে 32 উৎপাদকগুলো লিখি আমরা। হ্যাঁ, মানে কোন কোন সংখ্যাতে 32কে ভাগ করা যায়, তোমরা এভাবে করবে, এরকম যে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 16, আবার 2 দিয়ে ভাগ করলে কত হয়, 8, আবার 2 দিয়ে ভাগ করলে 4, আবার 2 দিয়ে ভাগ করলে 2, তাই না? তাহলে 32 উৎপাদক কী কী, 2 আছে, এরকম দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 না, আমরা কী করব, 2 লিখব।
প্রথমে তো 1 দ্বারা ভাগ যায়, কোনো সমস্যা না, 1, তারপরে 2, 4, 8, 16 এবং 32। তাহলে 32-এর সাধারণ উৎপাদক এই কটা, মানে এই কটা সংখ্যা দ্বারা 32-কে ভাগ করা যায়। আরটা কি 24, তাই না? আরটা সংখ্যা আছে 24। তোমরা 24-কে এরকমভাবে করবে, 24-কেও 24-কে ভাঙবে যে 2 দিয়ে 12, 2 দিয়ে 6, 2 দিয়ে 3, তাই না? তাহলে এভাবে ভাঙা যায়। তার মানে 24-এর সাধারণ উৎপাদক কী কী আছে? 24-এর 1, 2, 3, 2 দুগুণে 4 হয়, 4, তারপরে 6, 8, 12 এবং 24। তাহলে 32-এর সাধারণ উৎপাদক 1, 2, 4, 8, 16, 32 এবং 24-এর সাধারণ উৎপাদক 1, 2, 3, 4, 6, 8, 12, 24। মানে এই সংখ্যাগুলো দ্বারা এই 24 এবং 32-কে ভাগ করা যায়। এবার বলেছে এদের মধ্যে সাধারণ উৎপাদক কোনগুলো, মানে কোন কোন সংখ্যা কমন আছে, এখানেও আছে, এখানেও আছে, যে সংখ্যাগুলো দ্বারা 24-কেও ভাগ করা যায়, 32-কেও ভাগ করা যায়। তাহলে দেখো 2 একটি সাধারণ উৎপাদক না? 2 এখানেও আছে, এখানেও আছে, 2 এখানেও আছে, এখানেও আছে, তাহলে 2 দিয়ে ভাগ করা যায়। এখানে 3 আছে, এখানে 3, এখানে 3 নেই, তাহলে 3 হবে না। এখানে 4 আছে, এখানেও 4 আছে, তাই না? তাহলে 4 সাধারণ উৎপাদক। এখানে 6 আছে, এখানে 6 আছে, না 6 নেই। এখানে 8 আছে, এখানেও 8 আছে। তাহলে দেখো আর কি আছে? আর কিছু নেই, আর 12 নেই এখানে। তার মানে এই সাধারণ উৎপাদক কী কী? 2, 4 এবং 8, এগুলো কি সাধারণ উৎপাদক। এবং বলেছে কি সাধারণ উৎপাদকগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় কোনটা? 8 না? তাহলে লিখতে হবে 24 এবং 32-এর সাধারণ সবচেয়ে বৃহত্তম উৎপাদক 8। 24 এবং 32-এর বৃহত্তম সাধারণ উৎপাদক 8। বোঝা গেল? তাহলে এভাবে তোমরা পরীক্ষার সময় লিখবে। তারপরে দেখো একটি রাস্তার কাজ চলছে। প্রথম দিনের রাস্তার 10 ভাগের 3 অংশ, পরের দিন 10 ভাগের 1 অংশ, তারপরের দিন 10 ভাগের 3 অংশ কাজ হলো। তাহলে রাস্তার মোট কত অংশ কাজ হলো? তাহলে ভালো কথা, তো যোগ করে দেবো 10 ভাগের 3, 10 ভাগের 1 এবং 10 ভাগের 3 যোগ করে দেবো। তোমরা লিখবে যে প্রথম দিন রাস্তার কাজ হলো এত অংশ, দ্বিতীয় দিন কাজ হয় এত অংশ, তৃতীয় দিন কাজ হয় এত অংশ, এখন রাস্তার মোট কাজ হয়েছে এত অংশ এবং রাস্তার বাকি আছে এত অংশ। তোমরা এর পরপর লিখবে, ঠিক আছে? তো দেখো কি লিখবে। এখানে দেখো দাগে কী আছে লাস্টে? বলছে যে আমি ও দাদা একসঙ্গে বাজারে গেলাম, ভালো কথা। আমার ব্যাগে 2 কিলোগ্রাম 650 গ্রাম পটল, 250 গ্রাম রসুন এবং 300 গ্রাম ঝিঙে নিলাম। আর দাদার ব্যাগে 1 কেজি চিনি, 1 কিলোগ্রাম 250 গ্রাম মুসুর ডাল এবং 2 কিলোগ্রাম আটা আছে। কার ব্যাগ বেশি ভারী এবং কত ভারী তো হিসাব করে দেখি। তাহলে দেখবো যে তাহলে এক কাজ করবো যে আমার ব্যাগে মোট পরিমাণ আর দাদার ব্যাগে মোট পরিমাণ বার করে দেখবো কোনটা বেশি কোনটা কম। যেটা বেশি হবে তার থেকে কমটা বাদ দেবো, তাহলে পেয়ে যাবো যে কার ব্যাগ বেশি ভারী এবং কারটা কত ভারী। ঠিক আছে, দেখো কীভাবে করি আমি। তাহলে এখানে দেখো এই যে আমার ব্যাগ তো দেখতে পাচ্ছ, এখানে আমার ব্যাগে কী আছে? আলু আছে 2 কিলোগ্রাম, আর পটল 650 গ্রাম, রসুন 250 গ্রাম আর ঝিঙে 300 গ্রাম। এটা হচ্ছে আমার ব্যাগ। আর দাদার ব্যাগ ডান দিকে। এবার দেখে নিই যে আমার ব্যাগে মোট কত পরিমাণ মাল রয়েছে। তাহলে হিসাব করি, 0 যোগ করলে 0 হয়, 5 আর 5 10 0, হাতে আমার 1, 3 একে 4 আর 6 10 আর 2 12 2, হাতে আমার 1, 2 একে 3। তাহলে 3 কেজি 200 গ্রাম ওজন রয়েছে আমার ব্যাগে। আর দাদার ব্যাগে দেখি, দাদার ব্যাগে এখান থেকে যোগ করলে 0 হয়, এখানে যোগ করলে 5 হয়, এখানে যোগ করলে 2 হয়, এখানে 2 আর 1 3 আর 1 4। তাহলে দেখো দাদার ব্যাগে 4 কিলো 250 গ্রাম জিনিস রয়েছে, আর আমার ব্যাগে 3 কিলো 200 গ্রাম জিনিস রয়েছে। তাহলে কার ব্যাগ বেশি ভারী? আমি না দাদা? অবশ্যই দাদার ব্যাগ ভারী। এবার কতটা ভারী কী করবো আমি? এই দাদার ব্যাগের থেকে আমার ব্যাগটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে দেখো এই 4 কিলো 250 গ্রাম থেকে 3 কিলো 200 গ্রাম বাদ দিয়ে দিই আমি, তাহলে পেয়ে যাবো 0, 5 থেকে 0 গেলে 0, 5 থেকে 0 গেলে 5, আর 2 2 মিলে গেল 0, আর এদিকে 4 থেকে 3 গেলে 1। তাহলে 1 কিলো 50 গ্রাম দাদার ব্যাগ বেশি ভারী।
বোঝা গেল? দাদার ব্যাগ বেশি ভারী 1 কিলো 50 গ্রাম। তারপরে দেখো পরের অঙ্কটা কি আছে, যৌগিক সংখ্যা কাকে বলে? দেখো যৌগিক সংখ্যা অপর একটি নাম আছে কৃত্রিম সংখ্যা, কম্পোজিট নাম্বার। যৌগিক সংখ্যা বা কৃত্রিম সংখ্যা একই জিনিস। তাহলে এক এবং সেই সংখ্যা ছাড়া, যৌগিক সংখ্যার সংখ্যা কি? এক এবং সেই সংখ্যা ছাড়া যদি এক বা একাধিক সংখ্যা দ্বারা সেই সংখ্যা ভাগ হয় তাহলে তাকে যৌগিক সংখ্যা বলে। বোঝা গেল? যৌগিক সংখ্যা কাকে বলে? এক এবং সেই যৌগিক সংখ্যা ছাড়া যদি অন্য এক বা একাধিক সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করা যায় তাহলে তাকে যৌগিক সংখ্যা বলে। যেমন ধরো সংখ্যাটি 10, তাহলে 10কে আমি 1 দিয়ে ভাগ করতে পারি, আবার 10 দিয়ে ভাগ করতে পারি। তাহলে সংজ্ঞা কি বললাম? এক এবং সেই সংখ্যা ছাড়া যদি অন্য এক বা একাধিক সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তার মানে 2 দিয়ে ভাগ করা যায় না 10কে, আবার 5 দিয়ে ভাগ করা যায় 10কে, তার মানে এই 10 সংখ্যাটা কি যৌগিক সংখ্যা। যেরকম 12কে আমি 1 দিয়েও ভাগ করতে পারি, আবার 12 দিয়েও ভাগ করতে পারি, তাই না? কিন্তু এই দুটো সংখ্যা ছাড়াও যদি অন্য এক বা একাধিক সংখ্যা দ্বারা, যেমন 3, 4, 6 ভাগ করা যায় 12কে, তাহলে 12 যৌগিক সংখ্যা। কিন্তু 5 যৌগিক সংখ্যা নয়। কারণ কি? 5কে আমি 1 এবং 5 বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না, তাই 5 মৌলিক সংখ্যা। বোঝা গেল? এবার দেখো উদাহরণ দেওয়া হলো, এবার 1 থেকে 40 পর্যন্ত কটি মৌলিক সংখ্যা আছে ও কী কী তা খাতায় লেখো। তাহলে 1 থেকে কটি মৌলিক সংখ্যা দেখে নিই আমরা। তাহলে দেখো 1 থেকে মোট মৌলিক সংখ্যা কতগুলো আমার? 2। দেখো 2, 3, 4, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31 এবং 37, মোট এতগুলো আমার মৌলিক সংখ্যা আছে 1 থেকে 40 পর্যন্ত। বোঝা গেল? এর মধ্যে মনে রাখবো 2 কিন্তু সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। 2 সব থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এবং 2 হচ্ছে এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা, মানে যুগ্ম মৌলিক সংখ্যা কিন্তু 2। বোঝা গেল? এবার দেখো মোট কতগুলো সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে 1 থেকে 40 পর্যন্ত মোট 12টি মৌলিক সংখ্যা আমার আছে। বোঝা গেল? খুবই সহজ, একটুও কঠিন না, তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো পরের প্রশ্ন দেওয়া আছে, এখানে জ্যামিতি থেকে প্রশ্ন দেওয়া আছে যে বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? তাহলে যে ত্রিভুজের 3টি বাহু অসমান, 3টি বাহু সমান হলে কি বলতাম? সমদ্বিবাহু। তাহলে 3টি বাহুই অসমান, এটা এরকম, এটা বড়, আবার এটা ছোট, ঠিক আছে? এর সঙ্গে এটা একরকম, এটা আর রকম, এটা আর রকম, 3টের সঙ্গে কারোর মিল নেই। মনে করো এই এই এই, তাহলে এটা সবচেয়ে ছোট, তার থেকে বড় এটা, তার থেকে বড় এটা। তাহলে কি এটা যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য অসমান তাকে কি বলে? বিষমবাহু ত্রিভুজ। একটি ছবি আঁকবে, বিষমবাহু ত্রিভুজ ছবি এঁকে চিত্র অঙ্কন করবে, ঠিক আছে? আঁকার পর লিখবে এ বি সি, ঠিক আছে? নাম দেবে, লিখবে এ বি বাহু 5 সেন্টিমিটার, বিসি 8 সেন্টিমিটার, আর এসি 6 সেন্টিমিটার, মানে 3টে বাহুর দৈর্ঘ্য আলাদা। তারপরে দেখো এখানে কি বলছে, বশির মিয়া তার সবজি বাগানে, মানে পাশের ছবি, বেড়া দিয়ে ঘিরবে কতটা দৈর্ঘ্যের প্রয়োজন? তাহলে এই যে বশির মিয়ার জমি দেখতে পাচ্ছে, জমি, এই জমিটা কি করবে উনি? বেড়া দিয়ে ঘিরবে। তাহলে কতটা পরিমাণ আমার বেড়ার প্রয়োজন? তাহলে কি করব আমি? এই মোট পরিমাণটা যোগ করব, এখান থেকে এখানে এতটা, এখান থেকে এতটা, এখান থেকে এতটা, এখান থেকে এতটা, এখান থেকে এতটা যোগ করলে আমি মোট বেড়ার দৈর্ঘ্য পেয়ে যাব, মানে পরিসীমা। তোমরা এক কাজ করবে, কি করবে? তোমরা এই অংশটাকে তোমরা লিখবে কি, যে বশির মিয়ার জমির ঘিরতে মোট বেড়ার প্রয়োজন, লিখবে 5 যোগ 14 যোগ 15 যোগ 2, তাই না, যোগ 10 যোগ 12, যোগ করে দেখবে যে কতটা পরিমাণ জমি তোমার দরকার হচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো যোগটা আমরা করি, আমরা এখানে 14 আর 5, তাই না, 14 আর 5 19। আমরা এক কাজ করি, তোমরা কি করবে? এমনি সহজে যোগ করবে, ঠিক আছে? পরপর এখান থেকে 5 যোগ এই 14, তাহলে 5 যোগ 14 কত হয়? 19, তাই না? 19 হয়। এখানে দেখো 15, এখানে আছে 15 আর 2 17, তাই না? 17 আর 10 27, 27 আর এদিকে 12 39, তাই না? তাহলে 39। এবার যোগ করে দাও, 9 আর 18 8, হাতে আমার 1, 3 আর 4 রাখে 5, তাহলে মোট 58 মিটার বেড়া প্রয়োজন। তাহলে বশির আলীর জমি ঘিরতে 58 মিটার বেড়া প্রয়োজন। তোমরা জাস্ট পরপর কি 5 14 15 2 10 12 পরপর যোগ করে দিলেই হবে। তারপরে দেখো এখানে একটি ছবি দেওয়া আছে, লেখা আছে যে এই ফিগারে কতগুলো মোট ত্রিভুজ আছে। দেখো লেখা আছে পাশের ফিগারে মোট কতগুলো ত্রিভুজ আছে। তাহলে তুমি কি করবে?
তুমি গুনবে এখানে একটি, তারপরে এই একটি, দুটি, আবার এই বড় আর একটি, তিনটি, এভাবে গুনলে সময় লাগবে। তাহলে আমরা একটা টেকনিক ইউজ করব। আমি কিন্তু আগের যে ক্লাসগুলোতে আমি অনেক রকম টেকনিক দিয়েছি, যে টেকনিকগুলো ইউজ করলে তোমরা সহজেই করতে পারবে। কি করবে? শুধু সংখ্যা লিখবে, এখানে 1, এখানে কি লিখবে 2, এখানে 3, এখানে 4। এবার দেখবে সবচেয়ে বড় সংখ্যা কোনটা এসছে? 4 এসছে। তাহলে কী করবে? 4-এর সঙ্গে তুমি কী করবে? 2 গুণ করে দেবে, ঠিক আছে? শেষ যে সংখ্যা আসবে তার সঙ্গে 2 গুণ করে দেবে 8। তাহলে এই ফিগারে মোট 8টি ত্রিভুজ আছে। বোঝা গেল? খুবই সহজ, একটুও কঠিন না। আমি এরকম ফিগার কিন্তু আগে অনেক দিয়েছি, যে ধরো এরকম ত্রিভুজ দিয়েছি আমি, হ্যাঁ, এখানে কতগুলো ত্রিভুজ আছে। তারপর মনে করো এরকম ফিগার দিয়েছি আমি, এখানে কতগুলো ত্রিভুজ আছে। এই ফিগারগুলো আগের ভিডিওগুলো দেওয়া আছে। তোমরা আগের বৃত্তি পরীক্ষার অন্তত 40খানা ক্লাস দেওয়া আছে, তোমরা সেই ক্লাসগুলো দেখবে। তাহলে দেখবে যে পরীক্ষায় তোমরা সহজেই উত্তর করতে পারছো। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবে। পরের ক্লাসে দেখা হবে। জয় হিন্দ।